2019 সাল 14ই ফেব্রুয়ারি আমাদের টঙ্গী ইজতেমা থেকে বাসায় ফেরার পথে যখন আমি সদরঘাটে পৌঁছি তখন কিছু লোক সিভিল ড্রেস ওনারা আমাকে বলল পথ আটকায় বলতেছে, ভাই আপনার সাথে কথা আছে। তো বললাম আপনারা কারা, কি কথা? তো বললো যে আমাদের সাথে একটু যাইতে হবে আমাদের অফিসে। বললাম লঞ্চ তো ছেড়ে দিতেছে, লঞ্চে উঠেন কথা বলি। বলতেছে না, আমাদের সাথে যাইতে হবে, আপনি এখন না, পরবর্তীতে বাড়িতে যাইতে পারবেন। এটা বললো ওরা এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে উপরে নিয়ে গেছে। আমার সাথে আমার তাবলিগের বেডিং ছিল, এমনকি টুকটাক দোকানের কিছু মালামালও ছিল। তো ওরা ওদের কাছে মালামালগুলো নিয়ে গেছে, আমার কাছ থেকে মোবাইলও নিয়ে গেছে, নিয়ে সিম কার্ড সাথে সাথে আমার সামনে সিম কার্ডগুলো খুলে লাইছে। যখন সদরঘাটের টার্মিনাল থেকে উপরে নিয়ে আসছে দেখলাম যে র্যাবের কয়েকটা গাড়ি, র্যাব 11 ইয়া লেখা, প্লাস পোশাক পরিহিত অনেকেই ছিল, ওইদিকে 3-4টা গাড়ির মতোই ছিল। পরবর্তীতে ওরা আমাকে গাড়িতে উঠায় হাত করা পরাইছে। আমার মাথার পাগড়ি খুইলা, আমার মাথায় পাগড়ি ছিল, ওই ছবিগুলো আছে আমার কাছে এখনও। তো ওই পাগড়ি খুইলা আমার চোখ চোখ বাঁধছে। বাইদা একজন বলতেছে চলো এই সাভারের দিকে চলো। তো সাভারের দিকে চলো, কিন্তু বাইরে থেকে যে আওয়াজ, আমি কিছুক্ষণ পরে যে আওয়াজ শুনলাম যে এরা ওই চিটাগাং রোডের আওয়াজ দিতেছে, হয়তো গাড়িওয়ালারা ডাকতেছে। তো বুঝছি যে না, এরা সাভারের দিকে নিচ্ছে না, এরা উল্টা দিকে আমার নিতেছে। তো অনেকক্ষণ দীর্ঘক্ষণ ঘাড়ায়া অনেক সময়, ওই আমি বলতে পারবো না যে কয়টা বাজে আনুমানিক, বলতে পারবো না। অর্থাৎ ঈশারও অনেক পরে আমাকে আসরের পরে নিল, ঈশার পরে যাই ওনাদের অফিসে গেলাম। তখন অনেক জিজ্ঞাসাবাদ করছে, বিশেষ করে আমার নাম ঠিকানা, আমার সাথে কী কী ছিল ওগুলো সব ওনারা একটা নোট করছে। ওই নোটটা পরবর্তীতে আবার আমাদেরকে দিছে, কী কী ছিল আমার কাছে, আমার আত্মীয় স্বজনদেরকে যে মালামালগুলো বুঝিয়ে দিছে ওইটাও আমার ফাইলের মধ্যে আছে। পরবর্তীতে ওনারা এই 45 দিন আমাকে, ওনাদের অনেকগুলো সেল আছে, বিশেষ করে র্যাব 11-এর মধ্যে আমি আমার সামনে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন, সামনেরটা হচ্ছে আমার অনুমান হিসাবে 2.5 ফিট বাই 6 ফিট, এটার মধ্যে প্রায় 2 ফিটের মধ্যে কমে। অল্প একটু জায়গার মধ্যে এইদিকে থাকা, খাওয়া, ঘুম, নামাজ পড়া। তো কোরআন চাইলে কোরআন দিত না, বলতো যে মুখস্থ দিতে থাকে ওইভাবেই পড়ে। পরবর্তীতে বড় ছেলে গেছে আর কোরআন শরীফ দিছে। তো আমার ওইদিকে হালত এমন অবস্থা হয়েছে, আমি যখন নামাজে রুকুতে যাইতাম আমার পিছনের সাইড এক দেয়ালে আটকাইতাম, মাথাটা আরেক দেয়ালে আটকাইতাম। ওই জায়গার মধ্যে গোসল করতাম, যখন পানি না শুকানো পর্যন্ত ওইদিকে বসতে পারতাম না। এর মধ্যেই নামাজ পড়া, থাকা, ঘুম, এদিকে লম্বা সময় রাখছি। আর ওইটা টর্চার রুমের পাশেই ছিল। যাদেরকে টর্চার করা হইতো ওরা যখন বিকট আওয়াজে চিৎকার দিত আমার মানসিকভাবে খুবই কষ্ট লাগতো। এমনি ওরা আমাকেও টর্চার করছে। বিশেষ করে এই যে র্যাবের এসপি মশিউর নামের একজন ছিল, উনি আমাকে কারেন্টে শর্ট দিছে, দাড়ির মধ্যে হাত ধরে এইভাবে দাড়ি ধরে গেতেছে, তোর দাড়িগুলা কাইটালামো এই তুই কোন দলের সদস্য? তো বলতেছি যে আমার তো দেখলি না, আমি ইজতেমা দিকে আসতেছি, দাওয়াত তাবলীগের মানে। কয় না, তুই এটা করস না, তুই অন্য কিছু করস। তো বললাম যে ঠিক আছে, আমি যদি অন্য কোনো কিছু করি আপনারা বইলা দেন। লম্বা সময় তো আটকে রাখছে যে বইলা দেন কি করি, তাইলে আমি ওইটাই বলবো। কইতেছে না, তোরই কই তুই, এই আর। তো যাই হোক, এরকম লম্বা সময় 45 দিন পরে ওনারা আমাকে রাত্রে প্রায় আনুমানিক আর কি 11:30 বা 12টার মধ্যে আবার গাড়ির মধ্যে ঢুকাইছে, অর্থাৎ উঠাইয়া এর আগে দিয়া করছে কি, এই 45 দিনের মাথায় ওনারা আমার যেই পাঞ্জাবিটা গায়ে ছিল ওই পাঞ্জাবিটা আবার ফেরত দিয়ে দিছে। 3 দিনের সময় ওরা পাঞ্জাবিটা নিয়ে নিছে, পাঞ্জাবি পাজামা যা আমার কাছে ছিল ওগুলো নিয়ে গেছে। 45 দিনের মাথায় আমারও ওগুলো ফেরত দিছে, ওগুলো আমি আবার গায়ে দিছি। রাত্রেবেলা ওনারা নিয়ে গেছে আবার চোখ বান্ধা হাত করা লাগায় সম্ভবত মাতুয়াইল হসপিটালের আশেপাশে যে কোনো এক জায়গায় আমার চোখ বাঁধা ছিল, ওইদিকে নিয়ে ওনারা খুব হই হুল্লোড় করতেছে। আমি বুঝলাম যে এখানে কোনো ক্রসফায়ার দিব কিনা। তো ভিতরে আবার 2-1টা লোক ভালো ছিল যারা এই র্যাবের এই সমস্ত কার্যক্রম পছন্দ করতো না। ওনারা আবার আমাকে এসে আশ্বস্ত করতো যে ভাই আপনি ভয় পাইবেন না, ওরা নিয়ে আপনার একটা নাটক সাজায় আবার এদিকে নিয়ে আসবে। তো তারপরে এগোরে বিশ্বাস হইতেছিল, একেবারেই তার। যাই হোক, ওইদিকে নিয়ে হই হুল্লোড় কইরা আমার গাড়ি থেকে বের করে নাই, গাড়ির মধ্যে রাইখেই হঠাৎ করে গাড়ির দরজা খুলে বলতেছে তোমার নাম কি, নাম ঠিকানা জিজ্ঞাসা করলো। বলার পরে ওরা উইঠা, আমি এটা গুম কমিশনেও বলছি যে অপারেশন সাকসেসফুল বইলা একজনে উইঠা আমার হাতে একটা বড় একটা ফল দিয়েছেন, ভাই একটু ছাতাটা রাখেন। তো আমার তো ওই সময় চোখ বাঁধা ছিল, বড় একটা ফল দিছে, এটা পরে দেখছি। তো বলছিল আমি এটা হালকা একটু ধরে গেছি, আল্লাহ জানে এটা আবার বন্টম কোনো কিছু দিছি কিনা আল্লাহ জানে। তো যখন চোখ খুললো দেখলাম যে না, বড় একটা মালটা দিছে আর কি। তো পরে আবার ইয়াতে নিয়ে গেছে, 11তে নিয়ে গেছে। ওদিক থেকে পরের দিন সকালবেলা
ছবি টবি তুইলা ইয়াতে নিয়ে গেছে। ওইদিকে নেওয়ার আগে ওরা আবার হাতে ধরে মাপ চাইছে যে ভাই আমাদের উপরের কর্তৃপক্ষের নির্দেশ, এই জন্য আপনাদের সাথে এমন করা, তো মনে কষ্ট নিয়েন না, বদদোয়া দিয়েন না। এটা বইলা আমার নিয়ে গেছে আর কি জজ কোর্টে বা কোর্টে আর কি নিয়ে গেছে। ওদিক থেকে ওনারা আবার যখন আমি ম্যাজিস্ট্রেটে বললাম মহিলারে যে ম্যাডাম এরকম ঘটনা, ওরা তো আমার সাথে এই আচরণ করছে। নেওয়ার সময় আবার একজনে শিখিয়ে দিয়েছে যে তোমার ওইদিকে গেলে নাম তো ঠিক আছে, বয়সটা ওরা ব্যতিক্রম করছে। আমার ওই সময় বয়স ছিল 33, ওরা দিয়েছে 36। তো আমরা যখন জিজ্ঞাসা করলো তোমার বয়স কত, বললাম 33, বলতেছে যে এনে তো 36 লেখা, তুমি যা 36ই বলবা। আর তোমার ধরছে কোন জায়গা থেকে, বললাম যে আমার সদরঘাট থেকে আনছে। বলতেছে না সদরঘাট থেকে না, বলবা যে মাতুয়াইল থেকে। বললাম তো আমার মাতুয়াইল থেকে তো আনে নাই, আনছে তো সদরঘাট থেকে। যেদিক থেকে আনুক, যেটা বলছি ওইটাই কইবা। পরবর্তীতে আবার বললো যে এই আর কি ধরছে কবে, তো বললাম তো প্রায় 45 দিন হইলো। বললে না 45 দিন না, বলবা গত রাত্রে। যদি না বলো তাইলে আবার তোমার নিয়ে এসে আবার রিমান্ড দেওয়া হবে আর কি। তা আমার মনে মনে একটা ছিল, আমি তো সত্যের উপরে আছি, আমার এনে কোনো মিথ্যার কোনো কিছু নাই, এরা এমন কোনো কিছুও দেখাইতেও পারে নাই। আর কি হইবে, আমি ম্যাজিস্ট্রেটের সামনে যাই সত্য বলবো। ম্যাজিস্ট্রেটও বললাম, কিন্তু ম্যাজিস্ট্রেটও বেশি একটা গুরুত্ব দিল না। উনি বলতেছে যে কি করার, আপনার নাম তো এজাহারের মধ্যে আছে। আমি বলতেছি ম্যাডাম আমি তো এজাহার সম্পর্কেও জানি না, কারণ যেহেতু এই মামলার সাথে আমি জড়িত না, বা মামলার মধ্যে কোনো সময় এরকম পেরেশানির মধ্যে পড়িও নাই। পরে এজাহারের মধ্যে দেখলাম শুধু আমার নাম মাসুদ গাজী লেখা, পিতা অজ্ঞাত, ঠিকানা সব কিছু অজ্ঞাত। তো যাই হোক, উনি 3 দিনের রিমান্ড দিল, আবার জেলখানায় পাঠিয়ে দিছে। এই জেলখানা অভিযোগটা হলো যে আমাকে ইজতেমা থেকে ওরা যে অভিযোগটা দিছে, ওরা অভিযোগ দিছে 2018 সালের সম্ভবত শেষ দিকে বা কোন জায়গায় কোন একটা সময়, অর্থাৎ আমি এবং আমার সাথে নাকি আরও অনেক ছেলেপেলে মিলা আমরা নারায়ণগঞ্জ কি সম্ভবত সিদ্ধিরগঞ্জের কোনো একটা এরিয়ার মধ্যে একত্রিত হয়েছি নাশকতার উদ্দেশ্যে। অথচ এটার ন্যূনতম একটা হলো যে আমি ওদেরকে চিনিই না, ওই যেই ছেলেদের সাথে আমার মিলাইছে, একটা হলো ওদেরকে চিনিই না। পরবর্তীতে আরেকটা ঘটনা হইলো যে যখন 5 তারিখের পট পরিবর্তন হয়েছে, আর র্যাবের যে এএসপি আলেপ যে আমাকে সর্বপ্রথম ওই ইয়ার মধ্যে আঘাত করছে, আমার 2 কানের মধ্যে থাবর দিছে। এই মশিউর যে এএসপি মশিউর, উনি আমার বাম হাতে ওই যে কারেন্টের ব্যাট শট আছে না, ওগুলা দিয়ে অনেকগুলো শট দিছে। এমনকি আমার উল্টাভাবে ঝুলাইয়াও পায়ের তালুতে মারছে যে আমরা যা বলি তা স্বীকার করো বা বলো। তো এদের আবার ওই যে যেটা বললাম, ওদের মধ্যে কিছু কিছু লোক ভালো ছিল, ওরা পরবর্তীতে আইসা আমারে বলতো যে ভাই ওরা যত কথাই কোক, আপনি কিন্তু স্বীকার করবেন না, এরা আমনেরে ফাঁসাইয়া দিয়া তারা উপরের পদ নেওয়ার চেষ্টা করবো। এই আর 45 দিন গুমছিলাম। 45 দিন গুমছিলাম। আমার অভিযোগ হলো র্যাব 11 2019 সালে যে সমস্ত কর্মকর্তারা ছিল ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ, কারণ প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসাবাদ করছে, আর প্রত্যেকেই মোটামুটি অনেকেই আমাকে টর্চার করছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে র্যাবের এএসপি আলেফউদ্দিন মশিউর, এই 2 জনকেই আমি চিনি। হ্যাঁ, এই 2 জনকেই আর কি আমি চিনি। এছাড়া অন্যদেরকে হয়তো চেহারা দেখলে চিনবো, এমনি বলতে পারবো এদের বিরুদ্ধে। এখন আমি তাদের বিচার চাচ্ছি, যাতে করে আর পরবর্তীতে আর কেউ এরকম কোনো নিরীহ মানুষকে ধরে নিয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জেলে না দেয়, মানুষ যেন এরকম নির্যাতনের শিকার না হয়। এজন্য আমি ওনাদের শাস্তি চাচ্ছি আর